নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো টপিক হচ্ছে কালকের বাজার কি হতে পারে, কালকের বাজারের সিচুয়েশান, মানে এই যুদ্ধের পরিস্থিতিতে কালকের বাজার কিভাবে রিয়্যাক্ট করতে পারে সেই নিয়েই আলোচনা। তার সঙ্গে সঙ্গে যুদ্ধের মানে কি আপডেট আজকে এসছে সেই নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো। আর তার সাথে স্টকেজ ডাটা এবং কমোডিটি আর গ্লোবাল মার্কেট কি বলছে সেটাও জানাবো। সবার শেষে বলে দেবো বাজার কালকে কিভাবে ওপেন হবে, গ্যাপ আপ ওপেন হবে না গ্যাপ ডাউন ওপেন হবে, এবং বাজার কালকে কি সিচুয়েশানে ট্রেড করবে সেটাও জানাবো। তো ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখবেন। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য। তো আসুন দেখে নেওয়া যাক যুদ্ধের পরিস্থিতি আমাদের প্রথমে কি বলছে। দেখুন, আমেরিকা ইনভলভ হয়ে গেছে এর মধ্যে। ইসরায়েল বক্তব্য খুবই পরিষ্কারভাবে বলছে। তার আগে ইরানের বক্তব্য। ইরান বলছে যে আমরা আমাদের প্রমিস, মানে ওদের দেশবাসীর কাছে একটা প্রমিস করেছিল যখন সিরিয়াতে ওদের অ্যাম্বাসিতে অ্যাটাক হয়। অ্যাটাক হওয়ার পরে দুটো জেনারেলের মৃত্যু হয়। সেই সময়তে মানে 1 এপ্রিল ওরা রমজানের মধ্যে ছিল এবং ঈদ কমপ্লিট করার পরে ইসরায়েলের ওপরে ওরা মিসাইল হামলা করে। 331খানা মিসাইল টোটাল হামলা করেছিল, ড্রোন সমেত। তো ইরানের বক্তব্য পরিষ্কার। ইরান বলছে আমার এম্বাসিতে হামলা করেছে, যার কারণে আমি ইসরায়েলে হামলা করেছি। তো দেখুন, ইসরায়েল একটা বলতে গেলে খুবই শক্তিধর দেশ। তো সে এখন স্কোপ খুঁজে বেড়াবে কোন পয়েন্টে কথা বললে। কারণ দেখুন, সমাজে আমাদের যেমন মিশতে গেলে সব মানুষকে নিয়েই চলতে হয়, তেমন কোনো দেশ কোনো যুদ্ধের মধ্যে ইনভলভ হতে গেলে তাকেও কিন্তু তার পলিটিক্যাল, মানে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল লেভেলে অনেক জবাবদিহি করতে হয়। যে গেলাম আর অ্যাটাক করে দিলাম, এটা কখনো হয় না কিন্তু। তো ইরান তো নিজের প্রমিস অ্যাচিভ করেছে, নিজের দেশবাসীকে দেখিয়ে দিয়েছে। তো ইসরায়েলের এখন কি বক্তব্য? ইসরায়েলের বক্তব্য হচ্ছে, তো আমেরিকা যখন ইসরায়েলকে বলছে আপনি যুদ্ধ করবেন না, আপনি ওর অ্যাম্বাসিতে অ্যাটাক করেছেন, তার কারণে আপনার দেশের ওপরে ও মিসাইল অ্যাটাক করেছে। তো আদৌ মিসাইল 331খানা অ্যাটাক করেছে ঠিকই, তার মধ্যে 7খানা মিসাইল ইসরায়েলে পড়েছে, বাদবাকি সব মিসাইল এয়ার ডিফেন্স নষ্ট করে দিয়েছে। তো ইরান এত খুশি হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। যেটুকুনি অ্যাচিভমেন্ট আছে সেটা ইসরায়েলেরই আছে। কিন্তু ইসরায়েল এবার ইরানের সাথে ডাইরেক্ট যুদ্ধে আসার কী স্কোপ খুঁজছে সেটাই আপনাদেরকে বলবো। অবশ্যই কথাগুলোর মধ্যে ধ্যান রাখবেন, পারলে এই কথাগুলো ভেরিফাই করে নিতে পারেন। ইসরায়েলের প্রথম বক্তব্য হচ্ছে 1992 সালে আর্জেন্টিনাতে ইসরায়েল অ্যাম্বাসিতে ইরান অ্যাটাক করেছিল, যার কারণে ইসরায়েল সিরিয়ার মধ্যে ইরানের অ্যাম্বাসিতে অ্যাটাক করে। যখন হামাস 7ই অক্টোবর ইসরায়েলের ওপর অ্যাটাক করে, যেই অ্যাটাকটার পরে ইসরায়েল হামাসের ওপরে হামলা করে হামাসকে নেস্তনাবুদ করে দেয়। তো তারপরে তারা রিসার্চ করে, তারপর তারা খবর সংগ্রহ করে জানতে পারে যে এই চালটা কিন্তু ইরানেরই ছিল। ইরান ভোরকে হামাসকে ইসরায়েলের ওপর অ্যাটাক করায়। তো রিজন নাম্বার 2 হয়ে গেল। মানে ফার্স্ট রিজন হচ্ছে 1992 আর্জেন্টিনাতে ইসরায়েলের অ্যাম্বাসির ওপর হামলা হয়েছিল, একটা রিজন। দ্বিতীয় নম্বর রিজন হচ্ছে ইসরায়েলের বক্তব্য। ইসরায়েল প্রমাণ সমেত বলছে, মানে এই নয় যে খালি মুখে বলছে, প্রমাণ সমেত বলছে যে হামাসের অ্যাটাকের পেছনে ইরানের হাত ছিল। তার সাথে সাথে লেবনান থেকে হিজবুল্লাহকেও, মানে যেদিনকে মিসাইল অ্যাটাক হয়, ইরান মিসাইল অ্যাটাক করে, সেদিনকে কিন্তু লেবনান থেকেও কিছু মিসাইল ইসরায়েলের ওপরে পড়েছে। মানে কি, ইসরায়েলের ওপর অ্যাটাক করা হয়েছিল, যেটা হিজবুল্লাহ অ্যাটাক করেছিল। তো হিজবুল্লাহকেও ইরানই ভড়কেছে। ইসরায়েলের বক্তব্য পরিষ্কার। তো আমেরিকা যখন ইসরায়েলকে বলছে তুমি ওর অ্যাম্বাসিতে অ্যাটাক করেছো, যার কারণে তোমার উপরে ও অ্যাটাক করেছে, এখানে যুদ্ধ
সমাপ্ত, ও যেমন শান্ত হয়ে গেছে তুমিও শান্ত হয়ে যাও। তো ইসরায়েল এটা মানতে নারাজ। তো ঘটনাটা হচ্ছে কি, দেখুন ঘটনাটা হচ্ছে, যেহেতু ইসরায়েল আমেরিকার সাথে খুবই ভালোভাবে টাচে আছে, মানে খুবই সংস্পর্শে থাকে, যার কারণে আমেরিকার মধ্যে একটা ইলেকশনের প্রভাবও কিন্তু চলছে। বাইডেন কিন্তু এখন বাইডেনের মাথায় হাত পড়ে গেছে। বাইডেন অলরেডি ডিফেন্স সিস্টেম ইসরায়েলের জন্য পাঠিয়ে দিয়েছে, মানে ডিফেন্স করবে কিন্তু অ্যাটাক করবে না আমেরিকা। তো আমেরিকার বক্তব্য, আমেরিকা ক্লিয়ারভাবে ইসরায়েলকে বলছে না। তো ইসরায়েল তখন যখন এই জিনিসটা জানতে পারে যে ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছেন, অ্যাটাক করবেন না, তখন আমেরিকাকে ইসরায়েল বলছে যে আপনি আপনার দেশের যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকুন, আমার দেশের যুদ্ধ আমি নিজে সামলে নেব। কিন্তু ইসরায়েলের ক্ষমতা আছে সামলে নেওয়ার মতন, ইরানের মতন দেশকেও সামলে নেওয়ার মতন ক্ষমতা ইসরায়েলের আছে। তো ইরান যে কটা মিসাইল অ্যাটাক করেছিল 331টার মধ্যে 7খানা মিসাইল ইসরায়েলে পড়ে, বাদবাকি সব মিসাইলকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে ইয়ার মানে ড্রোনের সাহায্যে। তো দেখুন, যদি আশা করা যায়, আমার নিজস্ব যেটুকুনি আমি বুঝতে পারছি সেটা থেকে আমি এইটুকুনি বুঝতে পারছি যে ইসরায়েল আর ইরানের যুদ্ধ বাধা অনিবার্য, হয় আজ নয় কাল, যে কোনো একটা সময় যুদ্ধ বাঁধবেই। হয়তো এখন কোনো কিছু সলা পরামর্শ হেনা তেনা কথা বলতে বলতে একটু টাইম ওয়েস্ট করবে, হয়তো এমনও হতে পারে। আপনি একটা জিনিস চিন্তা করুন, 1992 সালে আর্জেন্টিনাতে ইসরায়েলের অ্যাম্বাসিতে ইরান অ্যাটাক করেছিল, তার বদলা 2024-এ 1 এপ্রিল সিরিয়াতে ইরানের অ্যাম্বাসিতে অ্যাটাক করে নিয়েছে। এবার একটা জিনিস আপনি ক্যালকুলেট করুন, এখন আমেরিকার কিন্তু ইলেকশন সিচুয়েশন চলছে, ভারতেরও ইলেকশন সিচুয়েশন চলছে। তো আমেরিকা কিন্তু খুবই প্রেশারে আছে, কারণ বাইডেন আর ট্রাম্প নিয়ে খুব একটা পাল্লা এপাশ ওপাশ হতে পারে আর কি, এবছরের সিচুয়েশন যা বলছে। তো যার কারণে বাইডেন ইসরায়েলকে থামাবার চেষ্টা করছে যে এখন যুদ্ধর মধ্যে যেও না, কিন্তু যুদ্ধ বাঁধবে, এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ। আমি যেটুকুনি নিউজ শুনে কিংবা পড়ে বুঝতে পারছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটা নিয়েই আমি আজকের ভিডিওর কন্টেন্টটা তৈরি করেছি। মার্কেটের সিচুয়েশান কি হতে পারে না হতে পারে, তো সেটা নিয়েই আমি জানাবো। আগের দিনেও আমি 30শে মার্চের একটা ভিডিও রিলিজ করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে আমি আপনি দেখতেও পারেন ভিডিওটা, আমি বলেইছিলাম যে এমন একটা কোনো ইলেকশনের আগে ইস্যু হবে যে কোনো জায়গায় একটা কোনো যুদ্ধ হলো কিংবা কোনো কিছু হলো কিংবা কোনো একটা করোনার মতন সিচুয়েশান এলো, যার কারণে মার্কেটকে 600 থেকে 700 পয়েন্টের মতন ইলেকশনের আগে একটা ডিপ নেবে। তো দেখুন, এক্স্যাক্ট 30 তারিখের ভিডিও করেছি, আর 1 এপ্রিলে খবর চলে এসছে অলরেডি যে ইসরায়েল সিরিয়াতে অ্যাটাক করেছে ইরানের অ্যাম্বাসিতে। তো ঘটনা হচ্ছে, এগুলো কোইন্সিডেন্স না হলে হয় না। তো দেখুন, ঘটনা হচ্ছে সেরকমই রিয়াক্ট কিন্তু মার্কেট করেছে। তো এবার আমাদের মার্কেট কি হতে পারে, দেখুন যুদ্ধ হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। যুদ্ধ যদি হয় তাহলে পার্সিয়ান গলফ বন্ধ হবে। পার্সিয়ান গলফ বন্ধ হওয়া মানে মিডল ইস্টের ব্যবসা বন্ধ হবে। দেখুন, ভারতবর্ষ এখনও পর্যন্ত চুপচাপ আছে, কারণ হচ্ছে যেমন ইসরায়েল ভারতের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দিন ধরেই আছে, তার সাথে সাথে কিছুদিন যাবৎ ইরানের সাথেও কিন্তু ভারতের সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে। তো দেখুন, ব্যবসায়িক সম্পর্ক ভালো হলে সে তো গোলক ধাঁধায় পড়ে গেল, না ইসরায়েলের হয়ে যেতে পারবে না ইরানের হয়ে যেতে পারবে। তো এখানে ভারতবর্ষ প্রথম থেকেই যুদ্ধ চাইছে না, সেরকম কমিটমেন্ট করেই দিয়েছে, সেরকম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো ভারত প্রথম থেকেই বলছে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। কারণ দেখুন, আমাদের ইন্ডিয়াও কিন্তু একটা ইভেন্টের মধ্যে আছে, ইলেকশন ইভেন্টের মধ্যে আছে।
তো কখনোই কোনো গভর্নমেন্ট চাইবে না যে এই টাইমটায় এই সব ঝামেলার মধ্যে ইনভলভ হোক। তো দেখুন, যুদ্ধ যদি বাধে তাহলে আমাদের পার্সিয়ান গলফ বন্ধ হবে। বন্ধ হওয়া মানে, আমি পুরো একদম পয়েন্টে আসছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ডিটেলসে বলতে গেলে। তো পার্সিয়ান গলফ বন্ধ হওয়া মানে মিডল ইস্টের ব্যবসা বন্ধ হবে, মানে মিডল ইস্টের সাথে আমাদের ব্যবসায়িক কারোবার বন্ধ হবে, মানে আমদানি রপ্তানি ব্যাপার বন্ধ হয়ে যাবে পুরোপুরি। দেখুন, একটা সাইডের যদি ব্যাপার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটা এফেক্ট মার্কেটের মধ্যে আসে। সেটা আজকেও দেখেছেন মার্কেটের মধ্যে এসছে। কালকে আমি একটা ভিডিও করেছিলাম, যেই ভিডিওটা আমার ইউটিউবে পোস্ট করার পরেও সেই ভিডিওটা সাউন্ড প্রবলেমের জন্য ভিডিওটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছি। সেই ভিডিওটা যদি পোস্ট হতো তাহলে ডিটেলস ঘটনা আরও ভালো করে জানতে পারতেন। তো যাই হোক, তো এখন যেটুকুনি পারছি আমি কভার করার চেষ্টা করছি। তো মার্কেটের সিচুয়েশান দেখুন, মার্কেট কিন্তু একটা ডিপ নিয়েছে আজকেও। আগের দিন আমি ভিডিও ডিলিট করার পরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নিজে ভিডিও দিয়েছিলাম, ইউটিউব বাদ দিয়ে। তো ডিপ নেওয়ার পরে এখন পজিশান কি দাঁড়াচ্ছে সেটাই দেখার বিষয় আমাদের কাছে। বাজার যদি আমি স্টকেজ ডাটা দেখে নিই, আপনারাও দেখতে পারেন, এফআই সেল করেছে 3268 কোটি, ডিআই তার জায়গায় বাইং করেছে 4762 কোটি। কিন্তু এফআই ইন্ডেক্স ফিউচারেও কিন্তু সেল করেছে আজকে, মানে 3850 প্লাস 3268, মানে ধরে নিতে পারেন আপনি 7000 কোটির মতন এফআই সেল করেছে। আর তার তুলনায় ডিআই বাইং করেছে 4762 কোটি। তো আমাদের আলটিমেটলি আজকের মানে নিড মাইনাসের দিকেই আছে, মানে পুরোপুরি অল টোটাল যদি ডিআইয়ের বাইংটা বাদ দেন তাহলে মাইনাস পার্সেন্টেজটাই আমাদের আছে আজকে। তো মেন হচ্ছে আমাদের অপশন ডাটা, তো এটা মাইনাসে আছে, মানে বাজার কিন্তু বলতে গেলে একদিক থেকে নেগেটিভ সিচুয়েশনের মধ্যেই আছে। এবার আরেকটা জিনিস দেখে নেব, মেন হচ্ছে আমাদের অপশন ডাটা। অপশনে কি করেছে? অপশনে দেখুন, নিফটিতে সেল করা আছে, ব্যাঙ্ক নিফটিতেও সেল করা আছে, ফিন নিফটিতেও সেল করা আছে, মিড ক্যাপেও সেল করা আছে। তো এই অপশনে যদি সেল করে রাখে তাহলে আমরা কি জানি? আমরা জানি বাজার সেল করে, দেখুন পুট যদি আপনি বাই করে রাখেন তাহলে মার্কেট তো লং সাইড পজিশন হয় না। তো অপশানে সেল করে রাখা মানে কিন্তু বাজার কিন্তু লং সাইড পজিশনেই আছে, এখানে দেখাচ্ছে। আর ক্যাশে যদি দেখতে চান তাহলে বাজার নেগেটিভ। তো আলটিমেটলি আমাদের মার্কেট কি ওপেন হতে পারে সেটা আপনি আশা করি বুঝতেই পারছেন। হয় ফ্ল্যাট ওপেন হবে, না হলে হালকা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কালকের বাজার আছে। কিন্তু গ্যাপ আপ ওপেন হলেও বাজার কিন্তু কালকেও নিচের দিকে নামবে, যেভাবে অপশন চেন ডাটায় রাইট করা আছে সেই হিসেবে আমি বলছি। আর এদিকে যদি আপনি গ্লোবাল সিচুয়েশান দেখেন, মানি কন্ট্রোল যদি খোলেন তাহলে গ্লোবাল সিচুয়েশান দেখতে পারবেন আপনারাও। দেখুন, গিফট নিফটি গ্যাপ আপ ওপেন হয়েছিল, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে এখন রাত বাজে হচ্ছে 11:42, গিফট নিফটি এখন -106 পয়েন্ট প্রফিট বুকিং হচ্ছে। ডও জোন্স নিচে এসছে 0.72%, নেসড্যাক নিচে এসছে 1.68%, S&P 500 নিচে এসছে 1.18%। বাদবাকি ওভারঅল আপনি যদি গ্লোবাল মার্কেট দেখেন সিচুয়েশান খুব একটা ভালো নেই। কিন্তু তো সিচুয়েশানের খারাপ হওয়ার কারণ হচ্ছে মানে মার্কেট কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছে। মার্কেটে কিন্তু এটাও জানে যে এখন কিছু কিছু সেক্টর বাদ দিয়ে, আমি সেই সেক্টরগুলোকে নিয়েও এই ভিডিওতে আলোচনা করব যে কোন সেক্টরগুলো আমি খুব ভালো বুলিশ দেখছি আর কোন সেক্টরগুলো মানে আগামী দিন, আমি হোয়াটসঅ্যাপে আজকেও বলেছিলাম যে আমার হ্যালের মধ্যে আর বেল মধ্যে আমি খুব ভালো পজিশান দেখতে পাচ্ছি। তো আজকে হ্যাল আর বেল, হ্যালেতেও প্রফিট বুকিং হয়েছে শেষে, কিন্তু হ্যাল আর বেল যারা ইন্টারডে করেছেন তাদের আশা করি আজকে প্রফিট দিয়ে গেছে। তো সিচুয়েশান কালকের কিছু কিছু সেক্টরের মধ্যেও দেখতে পাচ্ছি, সেটা নিয়েও আমি লাস্টে বলবো। প্রথমে আমি এই জিনিসটা ক্লিয়ার করে নিচ্ছি যে কালকের বাজার কি হতে পারে। দেখুন, যদি আমি নিফটি আর ব্যাঙ্ক নিফটির চার্ট দেখি তাহলে নিফটি
22,317 লেভেল ভেঙে নিচের দিকে এসে ক্লোজিং দিয়েছে। তো এখন আমাদের সাপোর্ট দেখতে হবে নিফটির মধ্যে যে কোথায় দেখা যাচ্ছে। যদি আপনি নিফটির সাপোর্ট দেখেন ওয়ান ডে ক্যান্ডেলে, আমি নিফটির সাপোর্ট দেখতে পাচ্ছি এখানে প্রথম সাপোর্ট হচ্ছে 22,155, তারপরের সাপোর্ট আমি দেখতে পাচ্ছি পুরো 22,000 ধরে চলতে পারেন। তারপরের সাপোর্ট আমি দেখতে পাচ্ছি 21,950, এই তিনটে সাপোর্ট। তো আশা করছি কালকেও বাজার কিন্তু নিচের দিকে নামারই সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। কারণ দেখুন, ডে ক্যান্ডেলে যদি দেখেন তাহলে ক্যান্ডেল নিয়ে যদি প্রেডিকশন করেন, ক্যান্ডেলও কিন্তু এখানে বুলিশ মুভমেন্টামে নেই, বিয়ারিশ মুভমেন্টামে ক্যান্ডেল আছে। পিসিআর যদি দেখেন, পিসিআর মানে উইকলি পিসিআরও বিয়ারিশ আছে, আর মান্থলি পিসিআরও বিয়ারিশ আছে। ভিক্স ওপরে উঠে রয়েছে, অনেক নেগেটিভ সিচুয়েশান মার্কেটের জন্য আছে, যার কারণে আমি বলছি কালকে আমরা নিফটিকে 22,000-এর লেভেল আশা করা যেতে পারে। যদি 22,000-এর লেভেল ভেঙে নিচের দিকে নামে তাহলে 21,950 থেকে 21,900 লেভেলও নিফটি কালকে দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও একই কথা বলবো, ব্যাঙ্ক নিফটিও কালকে বিয়ারিশ মুভমেন্টামই নেবে। আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট মৌখিকভাবেই বলে দিচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিওর পজিশান খুব খারাপ আছে, আমার বাড়িতে নেটওয়ার্কের পজিশানও খুব খারাপ আছে কালকে, যার কারণে ভিডিও একটা আপলোড করতে গিয়েও পুরোপুরি ভিডিও আপলোড হয়নি। তো সিচুয়েশান এরকম হচ্ছে। তো আমাদের কি এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? দেখুন, যদি 22,000-এর লেভেল আমরা দেখতে পাই নিফটির মধ্যে, তাহলে ওটাও আমাদের কাছে বাইং অপরচুনিটি। কী কারণে বাইং অপরচুনিটি বলছি আমি সেটাই বলবো আপনাকে পরে পুরো বিষয়টাকে নিয়ে। যদি ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা লেভেল যদি নিচের দিকে আসে, মানে ধরে নিন ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 47,773, আর ব্যাঙ্ক নিফটির লেভেল দেখলে আমি মনে করছি যে ব্যাঙ্ক নিফটি মোটামুটি কালকে কারেকশান দিলেও আরও 47,280, 285 এই লেভেল পর্যন্ত সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে ব্যাঙ্ক নিফটি। যদি এই লেভেলটা ভেঙে যায়, 47,285 লেভেলটা যদি ভেঙে দেয়, তাহলে ব্যাঙ্ক নিফটি মোটামুটি 46,850-এর লেভেলে গিয়ে সাপোর্ট নেবে। তো এই যে ডিপ দিচ্ছে মার্কেট, কালকে হয়তো হতে পারে হালকা গ্যাপ আপ ওপেন হলো কিংবা ফ্ল্যাট ওপেন হলো, হওয়ার পরে কিন্তু বাজারকে নিচের দিকে ধীরে ধীরে স্ল্যাব মানে সিঁড়ির মতন নিচের দিকে নামাবে কালকেও। তো আমাদের বাইং অপরচুনিটিটা কোথায় আসবে? নিফটির মধ্যে যদি দেখি যে 22,000 ক্রস করে নিচের দিকে ডিপ নিয়েছে, তাহলে আমাদের কাছে বাইং অপরচুনিটি। আর ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি দেখি যে হ্যাঁ আপনার 47,340, 350-এর লেভেল ভেঙে নিচের দিকে নিয়ে এসছে, তাহলেও ওটাও আমাদের বাইং অপরচুনিটি। এবার বাইং অপরচুনিটি তো আছে, তার সাথে সাথে আমাদের পয়সাকেও ম্যানেজমেন্ট করতে হবে, যে আমরা ইনভেস্টমেন্ট কতখানি করব আর কিভাবে করব, সেই জিনিসটাকেও আপনাদের ম্যানেজ করতে হবে। সেটা হচ্ছে আপনি ইনভেস্ট করবেন, তো ইনভেস্ট করার মধ্যেও এখন আপনার কাছে ধরুন আজকে আপনি কিছু পয়সা ইনভেস্ট করেছেন, 100 টাকার মধ্যে 10 টাকা কি 15 টাকা ইনভেস্ট করেছেন, তাহলে বাকি পড়ে রইল আপনার কাছে 85 টাকা। এবার ওই 85 টাকাকে আপনি 100% ধরুন। এবার ওই 85 টাকার মধ্যে ডিভাইডেড করুন যে 85 ইন্টু, মানে আপনাকে 85কে 100% ধরে চলতে হবে। 85-এর মধ্যে আপনি ইনভেস্ট করবেন এই পরের লেভেলে 20 থেকে 25%, তার বেশি নয় কিন্তু, কারণ বড় ডিপ কিন্তু এখনও বাকি আছে, বড় ডিপ কিন্তু নেওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যদি ইসরায়েল অ্যাটাক করে, যে কোনো মুভমেন্টে ইসরায়েল যদি অ্যাটাক করে কিংবা অ্যাটাকিং মুভমেন্টে আসে, এরকম কোনো মুভমেন্ট যদি সিচুয়েশান ক্রিয়েট হয়, তাহলে কিন্তু নিফটি 20,200 লেভেলও পর্যন্ত আমাদের দেখাতে পারে, যেহেতু একটা গ্যাপ রেখে গেছে মার্কেটে। তো ইলেকশন টাইম আছে, তো এখন আমি যারাই আছেন তাদেরকে আমি একটাই কথা বলবো, যে এখন ধীরে ধীরে প্রত্যেকটা ডিপে
আপনি একটা পার্সেন্টেজ অনুযায়ী আপনি ইনভেস্ট করতে থাকুন মার্কেটে। এটা আমাদের কাছে একটা অপরচুনিটি। তো আপনি যদি আজকে একটা ডিপেতে 15% কি 20% ইনভেস্ট করলেন, তারপরে আবার আরেকটা ডিপের জন্য অপেক্ষা করুন। দেখুন, অপেক্ষা করা ছাড়া এখন উপায় নেই। আর অপেক্ষা করুন, তারপরে যদি আবার একটা ডিপ পান, তখন আপনি আবার 15% কি 20%-এর মতন ইনভেস্ট করুন। তো এই করতে করতে ডিপে বাইং করতে যান। এটাই আমাদের কাছে একটা উপায় এখন মার্কেটে। আর যদি বলেন যে হ্যাঁ আজকে আমি বাইং করলাম, কালকে পরশুর মধ্যে দেখলাম যে বাজার আবার রিভার্স, হ্যাঁ নিতেই পারে। 22,000-এর লেভেলে আসলে বাজার রিভার্স নিতেই পারে। কখন রিভার্স নেবে বাজার কেউ জানে না। ইন্ডিয়ান মার্কেট কিন্তু সিচুয়েশান এমন কোনো খারাপ নেই যে রিভার্স নেওয়ার মতন সিচুয়েশান নেই, যে তা নয়। ইন্ডিয়ান মার্কেটের সিচুয়েশান রিভার্স নেওয়ার মতনই আছে। দেখা গেল কালকে 22,000 লেভেল থেকেই রিভার্স নিতে শুরু করে দিল। তো যার কারণে আমি বলছি যে একটা ডিপেতে আপনি টোটাল টাকাও ইনভেস্টমেন্ট করবেন না। একটা স্মার্ট ইনভেস্টার হতে গেলে আপনাকে এরকমভাবেই কাজ করতে হবে। কিন্তু আপনি পুরো টাকা ইনভেস্ট করলেন না, কিন্তু হ্যাঁ আপনি দেখলেন আপনি 22,000-এর লেভেলে ইনভেস্ট করেছেন সেটুকুনি হয়তো দেখা গেল পরের দিনকে 22,000-এর লেভেল থেকে মার্কেট রিভার্স নিতে শুরু করে দিল ওপরে। সেইখানে আপনাকে যেই 20% কি 15% আপনি ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টমেন্টের ওপরে আপনাকে হয়তো 2% কি 3% প্রফিট দিচ্ছে। তো আপনি আপনার প্রফিট নিন, মুনাফা নিন। এই টাইমে পড়ে থাকার জন্য বাজার নয়, আপনি মুনাফা নিতেই পারেন, কারণ বাজার আবার ডিপ নেবে। যেহেতু কেন ডিপ নেবে, কী কারণে? কারণ হচ্ছে এই যুদ্ধ। আর এই যুদ্ধ হওয়া মানে পার্সিয়ান গল্ফ ব্লক হবে। পার্সিয়ান গল্ফ ব্লক হওয়া মানে ক্রুড দাম বাড়বে, গোল্ডের দাম বাড়বে। এফআই মানে ফরেন ইনভেস্টার ধীরে ধীরে কী করবে? গোল্ডের দিকে বেশি ঝুঁকবে। কারণ এখন তারা জানে যে বাজার পুরো বিশ্বের বাজার অনিশ্চয়তার মধ্যে ভুগছে। তো তারা সেফ হ্যান্ড ইনভেস্টমেন্টের মধ্যে যাবে, গোল্ডের ওপরে ডিপেন্ড করে, মানে গোল্ডের ওপরে ইনভেস্ট করতে শুরু করবে। আর করছেও। দেখুন আজকে গোল্ড কোথায় চলে যাচ্ছে, ধীরে ধীরে ওপর দিকেই উঠছে গোল্ড। তো সিচুয়েশান এরকমই। যদি একটু ভালোভাবে গভীরভাবে আমার কথাগুলো চিন্তা করেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে কী সিচুয়েশান হতে চলছে। আর আমি কেনই বা বলছি যে প্রত্যেকটা ডিপে 20% কি 15%-এর মতন ইনভেস্ট করতে, আর ক্যাপিটাল হাতে সেভ করে রাখতে। কারণ নিফটিতে আর ব্যাঙ্ক নিফটিতে 20,200 লেভেল থেকে 20,500 লেভেল পর্যন্ত কিন্তু একটা গ্যাপ রেখে গেছে। আর নিফটি যদি গ্যাপ রেখে যায়, আর ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ রেখে যায়, ওই গ্যাপ কিন্তু ফিল আপ করতে নিচে আসবেই। সুতরাং সেই জন্য অপেক্ষা করুন, কিছু ইনভেস্টমেন্ট হাতে রেখে দিন, কিছু ইনভেস্ট করুন। যদি ওটা আপনাকে প্রফিট দিয়ে যায় তো প্রফিট মুনাফা উসুল করুন। মার্কেট এখন বসে থাকার মার্কেট নয়। তো কালকের বাজারের সিচুয়েশান এরকমই হতে চলেছে। কালকে 22,000-এর লেভেল আমরা দেখতে পাবো। হয়তো 22,000 থেকে রিভার্সও নিতে পারে, কিংবা 22,000 ভেঙে 19,850 থেকে 19,900 পর্যন্ত লেভেলও আমরা দেখতে পাবো কালকে। তো এই অপরচুনিটিটা হাত থেকে কখনো মিস হতে দেবেন না। আমি বলবো যে বাইং করুন, কম কোয়ান্টিটিতে বাইং করুন, সঠিক জায়গায় বাইং করুন। যদি প্রফিট আসে, দিনের দিন যদি প্রফিট আসে তো প্রফিট নিন, আবার হাতে ক্যাপিটাল রেখে দিন। এখন কিন্তু আপনাকে মার্কেট বারবার অপরচুনিটি দেবে। তো সেই অপরচুনিটিটা মানে আপনি সুযোগের যদি সৎ ব্যবহার করতে পারেন, তাহলে দুটো পয়সা আপনারই প্রফিট হবে। আদারওয়াইজ আমার এখানে কোনো প্রফিট আর লসের কোনো ব্যাপার নয়। আমি কোনো সেবি রেজিস্টার নই যে আপনাকে আমি এখানে অ্যাডভাইস পাস করতে পারবো। আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আমার যেটুকুনি মানে নলেজ, সেটুকুনি আপনাদেরকে জানালাম। এবার ইনভেস্ট করা না করাটা পুরোপুরি আপনাদের ওপর ডিপেন্ড করছে, আপনাদের ব্যাপার। প্রফিট হলেও আপনাদের, লস হলেও আপনাদের। ধন্যবাদ।